ওকে, দেখো আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা কি শুরু করছি? অ্যামিন, ডাইজোনিয়াম সল্ট, সায়ানাইডস, আইসোসায়ানাইডস। ওকে, দেখো বলছে কি কি বলছে, রাইট কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য ফলোইং রিঅ্যাকশন। রিঅ্যাকশন phenolic ammonia with C2H5Cl. Okay, reaction of ethanolic ammonia with C2H5Cl. Okay, ammonolysis of benzyl chloride and reaction of amine so formed with 2 moles of chloride. দেখো, reaction of ethanolic ammonia. Ethanolic ammonia মানে কি? ইথানলিক অ্যামোনিয়া যেটা, হ্যাঁ, সেখানে আমরা কি পাবো? সেখান থেকে ফার্স্ট দেখো C2H5Cl, তার সঙ্গে অ্যামোনিয়া রিঅ্যাকশনে আমরা অ্যামিন পাই। ইথানলিক মানে ইথানল মিডিয়াম, কারণ এটা এগুলি সব ইথানল ডিজলভ হয়। ওকে, তাহলে ইথানল ডিজলভ করে আমরা অ্যামোনিয়ার সঙ্গে ইথাইল ক্লোরাইডের রিঅ্যাকশনে অ্যামিন পেলাম, এটা অ্যামিন। দেন এই অ্যামিনটা দেখো লোন পেয়ারটা আবার এখানে অ্যাটাক করে ক্লোরিনটাকে বের করে দেবে, সেটা জানো। তাহলে ডাইইথাইল। ওকে, এখান থেকে কি হবে বলো? এইখানকার লোন পেয়ার আবার একটা কার্বনের, যে কার্বনের সঙ্গে ক্লোরিন অ্যাটাক আছে তাকে অ্যাটাচড আছে, তার সঙ্গে অ্যাটাক করে ক্লোরিনটাকে বের করে দিয়ে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে এই সেল বেরিয়ে যাবে। তাহলে আমরা এই ডাইইথাইল NN ডাইইথাইল এটা পাবো। তারপরে আরেক এই যে হাইড্রোজেনটা রয়েছে আবার লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করে ক্লোরিনটাকে বেরিয়ে যাবে, হাইড্রোজেনটা নিয়ে এই সেল বেরিয়ে যাবে। আরেকটা আমাদের C2H5 পাবো। এই হাইড্রোজেনটা থাকবে না। হ্যাঁ, বুঝতে পারছো? ওইটা থাকবে না। না না, এই হাইড্রোজেনটা থাকবে না, কারণ এই হাইড্রোজেনটা সিএলটা বেরিয়ে গেছে। ওকে, আবার যদি দেই তাহলে এখানকার লোন পেয়ারটা আছে, এই হাইড্রোজেনের বদলে এখানে লোন পেয়ার আছে। হ্যাঁ, এই লোন পেয়ারটা এখানে দেবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে নাইট্রোজেন প্লাস হয়ে যাবে আর C2H হয়ে যাবে এটা। ঠিক আছে, তখন আমাদের দেখো এইটা অ্যাটাচড হয়ে গেল, সিএলটা মাইনাস হয়ে গেল, অর্থাৎ এইটা একটা সল্ট আমাদের হয়ে গেল। ঠিক আছে, এই যে কি বললাম, তাহলে এখানকার লোন পেয়ারটা এখানে কি অ্যাটাক করলো, ক্লোরিনটা বেরিয়ে গেল মাইনাস হয়ে, কারণ এইখানে হাইড্রোজেনটা নেই, তাহলে কি এই সিএল আর বেরোতে পারলো না, সিএল মাইনাস। ওকে, তাহলে NN ডাইইথাইল অ্যামিন এগুলো আমরা পেলাম। বোঝা গেছে? এবার দেখো আমরা কোয়াটারনারি অ্যামোনিয়াম ক্লোরাইড এটা পেলাম। এবার বলছে দেখো, এই যে কোশ্চেনটা মনে আছে তো, এই দেখো এই যে অ্যামোনোলিসিস অফ বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড মানে বেনজেনের উপরে CH2Cl, ঠিক আছে? তাহলে অ্যামিন টু ফর্ম 2 moles of methyl chloride। তার মানে এখান থেকে রেখে এই যে বেনজাইল ক্লোরাইড এটা, ঠিক আছে, অ্যামোনিয়া দিলে এখান থেকে দেখো অ্যামোনিয়া গিয়ে এখানে অ্যাটাক করবে, ক্লোরিনটা বেরোবে, তাহলে এই ক্লোরিনটা বেরিয়ে HCl হয়ে বেরিয়ে গেল, তাহলে NH2 থাকলো। এই লোন পার্ট দিয়ে আবার এখানে দুটো হাইড্রোজেন আছে, দুটো মিথাইল গ্রুপ এখানে একটা এখানে একটা যুক্ত হবে, এখানে একটা এখানে একটা যুক্ত হবে, অর্থাৎ NN ডাইমিথাইল বেনজাইল অ্যামিন। ঠিক আছে, এটা তৈরি হলো। ক্লিয়ার? পরে রাইট কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য ফলোইং কনভার্সন। দেখো এইখান থেকে বলছে এইখানে, তাই স্বাভাবিক কারণে আমাদের ইথানলিক মানে আমাদের যদি ফার্স্টে আমরা দেখো এখানে একটা কার্বন সংখ্যা বাড়াতে হবে, এটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে একটা কার্বন সংখ্যা বাড়াতে হবে, এই জিনিসটা কিন্তু আছে। আর এখানে ইন্টু এইটা, অর্থাৎ এখানেও আমাদের একটা কার্বন সংখ্যা বাড়াতে হবে। তাহলে কার্বন সংখ্যা বাড়ানোর জন্য ফার্স্টে আমাকে এই জায়গাটা একটা কিছু যুক্ত, এই কার্বন সংখ্যা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি, আমরা অবশ্যই এও করতে পারি, মানে গ্রিগনাট রিয়েজেন্ট দিয়েও কার্বন সংখ্যা বাড়ানো যায়।
বুঝলে, সেটাও বাড়ানো। হুম আবার এই সাইনের, দেখো এই এখানে আমাদের আরেকটা যদি কিছু থাকতো, যে এইখানে যদি আমাদের মাইনাস থাকতো তাহলে এখানে অ্যাটাক করে ক্লোরিনটা বের করে দিতে পারতাম। আর এই যে জিনিসটা আছে এইটা ইথাইল ক্লোরাইড, হ্যাঁ, তাহলে ইথানলিক সায়ানাইড দিয়েও আমরা কার্বন সংখ্যা বাড়াতে পারি। দেখো এই সায়ানাইড মাইনাস, স্যার বুঝবো কি করে কখন কোনটা ইউজ করব? হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ বুঝবে, কি করে বুঝবো কখন হ্যাঁ, কোনটা তুমি ইউজ তুমি করব? বুঝতে পারবে আমি বলে দিচ্ছি। দেখো যে আমরা এখানে কার্বন বাড়াচ্ছি, তাহলে এখানে যদি এটা মাইনাস হয় এটা প্লাস হয়, এই মাইনাসটাকে যদি এখানে অ্যাটাক করে ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে আমরা পাবো CH3, তাই না, CH, তারপরে এখানে হুম যুক্ত হলো সেই CN। এবার এটাকে যদি আমরা রিডাকশন করি, রিডাকশন মানে এখানে তাহলে CH2 হবে, এখানে NH2 হবে, হাইড্রোজেন যুক্ত করবো আর কি, ঠিক আছে, কারণ সেটাই আমরা করছি এখানে। গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে যদি কার্বন সংখ্যা বাড়াতে হয় তাহলে আমাদের আবার সেখানে শুধু কার্বন সংখ্যাই বাড়বে, কিন্তু অ্যামিনটা তো আসবে না। হ্যাঁ, অ্যামিনটাকে আনতে গেলে আবার আমাকে আবার ক্লোরাইড করে নিতে হবে, মানে স্টেপ বাড়বে অ্যাকচুয়ালি। আমরা যদি সায়ানাইড অ্যাড করি তাহলে ডাইরেক্ট রিডাকশন করলেই হয়ে যাবে। এটাকে, এই জিনিসটাকে আমরা রিডাকশন করলেই হয়ে যাবে। এই দেখো রিডাকশন করছি কি দিয়ে, আমরা রিডাকশনের লিথিয়াম অথবা এই কার কার ওখানে অত আওয়াজ হচ্ছে গো? প্রচার করছি কিছু একটা। হ্যাঁ আমাদের এখানে তাহলে দেখো, তাহলে এটা রিডাকশন করলাম, রিডাকশন রিডিউসিং এজেন্ট হিসেবে আমি কাদের ইউজ করতে পারি? ইট মে বি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ইট মে বি নিকেল হাইড্রোজেন 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এগুলো আমরা ইউজ করতে পারি। বোঝা গেছে না বুঝলে না? এই দেখো এটা রিডাকশন করলে এখানে দুটো হাইড্রোজেন ঢুকবে, Yes, sir. ঢুকবে, ঠিক আছে, এই CH2 NH2। ক্ষিতিজ বুঝেছো? Yes, sir. তাহলে কি, প্রোপেন নাইট্রাইল, প্রোপেন 1 অ্যামিন, ক্লিয়ার? এবার দেখো বেনজাইল ক্লোরাইড, এবার বেনজাইল ক্লোরাইড দিয়ে কি হবে? ইথানলিক সায়ানাইড, এই সায়ানাইড দিয়ে আবার এখানে অ্যাটাক করব, এই যে NaCl হয়ে বেরিয়ে যাবে, তাহলে কি হবে? আমরা এটাকে আবার রিডাকশন করে আমরা কিন্তু অ্যামিন পেতেই পারি, প্রাইমারি অ্যামিন, এই যে CH2, এই যে NH2, ওকে, এই যে নিকেল হাইড্রোজেন 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, বা আমাদের মিনিমাম 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে হয়। ক্লিয়ার? Yes, sir. আমরা করছি, এগুলো কিন্তু আমাদের বোর্ডের কোশ্চেন, এগুলো খেয়াল রাখবে। হ্যাঁ, আজকে এই ভিডিওটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। রাইট স্ট্রাকচার অ্যান্ড impact names, কার কার? the amides which gives propanamine by Hofmann bromamide reaction, ওই যে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ব্রোমামাইড রিয়াকশন অনেকবার কথা বলেছি আমরা। অ্যামাইডস থেকে মানে C ডাবল বন্ড ও NH2, ওখান থেকে C ডাবল বন্ড ওটাকে তুলে দিতে পারি আমরা। the amine produced by Hofmann degradation by বেঞ্জামাইন। হ্যাঁ, এবার দেখো স্ট্রাকচারটা কিরকম, স্ট্রাকচারটা দেখো এরকম, মানে আর C ডাবল বন্ড ও NH2, এটা তো অ্যামাইড, তাহলে এইটাকে আমরা সরিয়ে দেবো, তার মানে এখান থেকে তৈরি হবে আর NH2, এই তো, অর্থাৎ এইভাবে আমরা অ্যামিন পেতে পারি। সেটাকে আমাদের হফম্যান ব্রোমামাইড রিয়াকশন বা হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। আর এর রিয়েজেন্টটা কি ছিল ক্ষিতেশ? হফম্যান ব্রোমামাইড রিয়াকশনের রিয়েজেন্ট কি? NaOH KOH প্লাস ব্রোমিন, রাইট? Sir, NaOH আর ব্রোমিন, হ্যাঁ, ঠিক আছে, তাই তো বললাম। তাহলে এইগুলো আমরা লিখেছি। ফার্স্ট এটা বলেছি আমাদের কি, প্রোপানামিন কন্টেন্স 3 কার্বনস, হেন্স দ্য অ্যামাইড মলিকুল মাস্ট কন্টেন 4 কার্বন অ্যাটমস। কারণ আমাদের যেটা পাচ্ছি, আমাদের বলেছে প্রোপানামিন পাবো, তাহলে তার আগের কম্পাউন্ডটা কি ছিল? কারণ প্রোপানামিনের মধ্যে 3টে কার্বন, তার মানে অ্যামাইড মলিকুলটার মধ্যে 4টে কার্বন ছিল, কারণ ব্রোমামাইড রিয়াকশনের পরে একটা কার্বন কমে যায়। স্ট্রাকচার অ্যান্ড impact name of the starting amide with 4 carbon atoms are given below। দেখো এটা এখানে C ডাবল বন্ড আছে, এই যে, ঠিক আছে,
এখানে সি ডাবল বন্ডও আছে, তাহলে এই কার্বনটাকে আমরা সরাবো। এই কার্বনটাকে সরালে কি পাবো, কিভাবে সরাবো? এটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, হফম্যান রিঅ্যারেঞ্জমেন্ট আমরা বলি, বা হফম্যান ব্রোমামাইড রিঅ্যাকশন বা হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। এটার মধ্যে দেবো কেওইস ব্রোমিন, বুঝতে পারলে? তখন আমাদের শুধু থাকবে এই যে CH3 CH2 CH2 NH2, এই পার্টটা চলে যাবে। ওকে, পরেরটা আমরা বলছি যে বেনজামাইড। এটা তো বেনজামাইড না, এটা মানে অ্যানিলিন। তাহলে বেনজামাইড কি ছিল? এই এই এখানে সি ডাবল বন্ড ও NH2, তার মানে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে এই পার্টটাকে সরিয়ে দেবো। সরিয়ে দিলে এটা যুক্ত হয়ে গেলে এটা পেয়ে গেলাম, তাই না? বুঝেছ? অর্থাৎ দেখো, এই অ্যানিলিন পেতে গেলে বেনজামাইড থেকে পেতেই পারি হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে। এবার দেখো, বুঝেছো? এটা আগেরটা বুঝলে যে বেনজামাইড ইজ হ্যাঁ স্যার। containing 7 carbon atoms and hence amine formed from benzamide is aromatic primary amines. এটা একটা aniline. Physical properties দেখো, the lower aliphatic amines are gaseous with fishy ammonia odor. তারপরে বলছি primary amines with 3 or more carbon atoms are liquids and still higher ones are solid. বড় হলে এটা সলিড হয়ে যায়, ছোটগুলো সব সময় লিকুইড থাকে। যেমন আমরা সরি গ্যাসিয়াস, একদম ছোট হলে গ্যাসিয়াস হয়ে যায়, আর একটু ছোট থাকলেই লিকুইড থাকে। যেমন আমরা বলি যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই পর্যন্ত আমাদের গ্যাসিয়াস। তারপর থেকে যখন বড় হতে থাকে সেগুলো লিকুইড হয়, যেমন কেরোসিন, পেট্রোল, ডিজেল। তার থেকে কার্বন সংখ্যা বেশি হয়ে গেলে যেমন হয় গ্রিস, সেমি সলিড। তারপরে কোল বড় হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ ওগুলো সলিড। তো এইভাবে আমাদের একদম ছোট ছোট জিনিসগুলো একদম ছোট যখন হয়, সে অ্যামিন হোক, ক্লোরাইড হোক, মানে অ্যালকাইল হোক, সেখানে গ্যাসিয়াস হয়, একটু বড় হলে লিকুইড, তারপরে একদম বড় হয়ে গেলে সলিড হয়। Aniline and other aryl amines are usually colorless but get colored on storage due to the atmospheric oxidation. যেমন অ্যানিলিনকে আমরা যদি বেশ কিছুদিন রেখে দেই, এরিয়াল অক্সিডেশন হয় বা অ্যাটমসফেরিক অক্সিডেশন হয়, তখন আমরা কিন্তু তার একটা কালার দেখতে পাবো। আদারওয়াইজ এরা কিন্তু কালার পায়। ওকে, তারপর কি বলছি, লোয়ার অ্যালিফ্যাটিক অ্যামিনস আর সলিউবল ইন ওয়াটার because they can form hydrogen bond with water molecules. আমরা জানি যে ওয়াটার মলিকুলস এর সঙ্গে যদি আমরা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারি, তাহলে কিন্তু আমাদের কি হয়, সাধারণত লিকুইড হয় এন্ড সেটার বয়লিং পয়েন্ট বেড়ে যায়, তাই না? হাইড্রোজেন বন্ড হলেই বয়লিং পয়েন্ট বাড়ে, তারপর তোমার সলিবিলিটি ইনক্রিজ করবে, এন্ড তারা লিকুইড, নিজেদের মধ্যে যদি হাইড্রোজেন বন্ড হয় তাহলে তারা লিকুইড হয়ে যায়। আর দেখো, অ্যামিন যদি আমাদের ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ড করে ওয়াটারের সঙ্গে, তাহলে তো তারা ডিজলভ হবেই, কারণ তারা বন্ডিং এ যাচ্ছে, তাই না? Solubility increases with increase in molecular mass of amines due to the increase in size of the hydrophobic alkyl part. মানে হলে আর গ্রুপটা যত বড় হবে, ঠিক আছে, এই আর গ্রুপটা যত বড় হবে, এই পার্টটা হাইড্রোফোবিক আর এই পার্টটা হাইড্রোফিলিক, তাহলে এই হাইড্রোফোবিকের পার্ট যদি ইনক্রিজ করে, তাহলে সলিবিলিটি ডিক্রিজ করবে। ক্লিয়ার? এটা বোঝা যাচ্ছে তো? অ্যান্ড মলিকুলার মাসও ইনক্রিজ করছে, কারণ আর এর ভ্যালু যত ইনক্রিজ করবে, তত আমাদের কি মাস ইনক্রিজ করবে, প্লাস এটা সলিবিলিটি ডিক্রিজ করবে। Primary and secondary amines are engaged intermolecular association due to hydrogen bonding between nitrogen of one and hydrogen of another molecules. Primary and secondary নিজেদের মধ্যে একটা কি করতে পারে, মানে একটা প্রাইমারি অ্যামিন একটা সেকেন্ডারি অ্যামিনের সঙ্গে একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পারে। এই দেখো দেখাচ্ছি, ধরো CH3, এখানে C, সরি এখানে নাইট্রোজেন ধরলাম,
এখানে CH3, এখানে ধরলাম হাইড্রোজেন, এইখানে লোন পেয়ারটা আছে, এটা দিয়ে ডট ডট ডট, এখানে ধরো আমাদের নাইট্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, হ্যাঁ, এখানে ধরো হাইড্রোজেন আছে, এখানে ধরো CH3 আছে। তাহলে দেখো এই যে এটা প্রাইমারি অ্যামিন, এটা সেকেন্ডারি অ্যামিন, তাহলে দুটোর মধ্যে কি হলো, একটা ডট 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 দিয়ে হাইড্রোজেন বন্ডিং ফর্ম হলো, অর্থাৎ এটাকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। অর্থাৎ তারা কি করলো, ইন্টারমলিকুলার অ্যাসোসিয়েশন ডিউ টু হাইড্রোজেন বন্ডিং বিটুইন নাইট্রোজেন অফ ওয়ান অ্যান্ড হাইড্রোজেন অফ অ্যানাদার মলিকুলস। ইন্টারমলিকুলার অ্যাসোসিয়েশন ইজ মোর ইন প্রাইমারি অ্যামিনস, কারণ তাদের মধ্যে ওই বাল্কি গ্রুপটা থাকছে না, মানে যত তোমার অ্যালকাইল গ্রুপ বেশি থাকবে তত ইন্টারাকশনটা হবে, মানে রিপালশনটা হবে। কিন্তু যদি শুধু প্রাইমারি অ্যামিন থাকে তাহলে তাদের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডটা বেশি হয় সেকেন্ডারি অ্যামিনের থেকে। কোশ্চেন দেখো, বিটুইন বিউটেন 1 অল and butane 1 amine, butane 1 all and butane 1 amine, which is more soluble in water and why? এটা বলতে হবে। হ্যাঁ, বিউটেন 1 অল, দেখো এই অ্যালকোহলের মধ্যে যেটা আছে আর অ্যামিনের মধ্যে যেটা আছে, অ্যালকোহলস আর মোর পোলার দ্যান অ্যামিনস। কি কারণ আছে যে বিউটেন 1 অল সেটা বেশি ডিজলভ হবে, তার কারণটা কি, এটা মোর পোলার যদি হয় তাহলে ওয়াটার একটা পোলার সলভেন্ট, তাহলে তার মধ্যে ইন্টারাকশনটা বেশি হবে, অর্থাৎ সে সহজে ডিসলভ হবে। অর্থাৎ বিউটেন 1 অল উইল বি মোর সলিউবল ইন ওয়াটার দ্যান বিউটেন 1 অ্যামিন। ঠিক আছে, কারণ বিউটেন 1 অলটা কি অ্যাকচুয়ালি কি বেশি পোলার, অর্থাৎ মোর পোলার দ্যান অ্যামিনস and form stronger intermolecular hydrogen bonds than amines. So alcohols are more soluble than amines in water. Eto tertiary amine do not have Yes, sir. molecular association due to the absence of hydrogen bonding, because tertiary amine যদি হয় তাহলে R, এখানে R, এদিকেও যদি R হয় তাহলে এখানে N, তাহলে N এর সঙ্গে দেখো এই বড় বড় গ্রুপগুলো যুক্ত থাকলে, অর্থাৎ এখানে তিনটে গ্রুপ যুক্ত থাকলে অন্য অ্যামিনের, ধরো এই অ্যামিনটা আছে বা সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন যাই থাকুক না কেন, তখন এদের মধ্যে ইন্টারাকশনটা বেশি হওয়ার জন্য তারা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে না। অর্থাৎ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ইজ নট ফর্ম among secondary amines or tertiary amines also, কিন্তু প্রাইমারি এন্ড সেকেন্ডারি এর মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হয়, এন্ড প্রাইমারি এর মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড বেশি হবে। এন্ড ফর দিস রিজন অর্ডার অফ বয়লিং পয়েন্টস অফ আইসোমেরিক অ্যামিনস, প্রাইমারি অ্যামিনে বয়লিং পয়েন্ট বেশি হবে সেকেন্ডারি অ্যামিনের থেকে, টারশিয়ারি অ্যামিনের থেকে। কেন প্রাইমারিটা বেশি হবে, কারণ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড প্রাইমারি অ্যামিনে বেশি, তারপরে সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি। ক্লিয়ার? এবার দেখো যে হাইড্রোজেন দেখাচ্ছি আমরা, দেখো এই যে অ্যামিন গুলো দেখাচ্ছি। এবার দেখো এই যে এইটার সঙ্গে ডট 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 করে এখানে একটা বন্ড ছিল, এইখানে এই হাইড্রোজেনের সঙ্গে এই নাইট্রোজেনের একটা বন্ড দেখাবো আমরা। দেখো এই ডট 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 করে একটা বন্ড দেখালাম হাইড্রোজেন, অর্থাৎ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। এটা একটা প্রাইমারি অ্যামিন, এটা একটা প্রাইমারি অ্যামিন। দেন এই প্রাইমারি অ্যামিনের মধ্যে হাইড্রোজেন এবং এই নাইট্রোজেনের লোন পেয়ার এন্ড এই হাইড্রোজেনের ডেল্টা প্লাস, এদের মধ্যে একটা বন্ড আছে, ডট 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 বন্ড, অর্থাৎ হাইড্রোজেন বন্ড। ওকে, তো এরকম করে আমরা এখান থেকে আরেকটা এখানে বন্ড, এইভাবে আমাদের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আছে, তাই এদের প্রাইমারি অ্যামিন কি দেখতে পাবো, বয়লিং পয়েন্ট অনেক বেশি দেখতে পাবো। এই তো পরে কোশ্চেন, Yes. explain why ethylamine is more soluble in water whereas aniline is not soluble. এবারে একটা ব্যাপার হলো যে ethylamine একটা aromatic amine and aniline is a primary but aromatic amine. ওকে, এবারে অ্যানিলিনের লোন পেয়ারটা রেডিলি আমাদের বেনজিনিং এর মধ্যে কি করতে পারে, পুশ করতে পারে, বা এটা রেজোনেন্স এ যেতে পারে। অর্থাৎ অ্যানিলিনের নাইট্রোজেনের লোন পেয়ার আমাদের কি হতে পারে, ঢুকে পড়তে পারে বেনজিনিং এর মধ্যে। ওকে, কাদের বাড়িতে যেন আওয়াজ হচ্ছে না, সিরিজ প্রচার করছে নাকি?
বন্ধ করে দিয়ে করছি আমি ভয়েস। হ্যাঁ, একে একটা প্রচার করছি তোমাদের বাড়িতে এসে, হ্যাঁ, ভোটের প্রচার নাকি হবে। দেখো, ইথাইলামিন ইজ সলিউবল ইন ওয়াটার ডিউ টু দ্য হাইড্রোজেন বন্ডিং, এটা আমরা জানি। হ্যাঁ, বাট এই আমাদের অ্যানিলিন, যেটা অ্যানিলিনটা যেহেতু লোন পেয়ারটা আমাদের রেজোনেন্স স্টেবিলাইজড হয়, তাই ওরা সহজে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কম হয়। ইন অ্যানিলিন, ডিউ টু দ্য বাল্কি হাইড্রোকার্বন পার্ট, the extent of hydrogen bonding is less and hence it is not soluble in water. And also আমরা যে এক্সপ্লেনেশনটা দিলাম সেটা হলো এরকম, যে এইটার সঙ্গে যদি এইটা হলো অ্যানিলিন, এই লোন পেয়ারটা কি হলো, এই ভিতরে ঢুকে পড়বে এবং রেজোনেন্স স্টেবিলাইজ হবে, এইটা দিয়ে অন্য জায়গায় হাইড্রোজেন বন্ডিং করবে না। ওকে, কিন্তু এটা যদি আমরা HCl সলিউশনের মধ্যে ডিজলভ করি, সঙ্গে সঙ্গে সল্ট হয়ে ও ডিজলভ হয়ে যাবে, এটা জানো তোমরা, যে HCl এর মধ্যে দিলে কি হবে, এই অ্যামিনের মানে তোমার এই 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 লোন পেয়ারটা কি করবে, HCl এর সঙ্গে সহজে H+ কে নেবে and Cl- হবে, ঠিক আছে। তাহলে এটা সহজেই একটা প্লাস, টোটালটা মিলে একটা প্লাস, এটা একটা মাইনাস, তাহলে আমাদের কি হবে, অ্যানিলিন হাইড্রোক্লোরাইড যেটা, সেটা ইজিলি ওয়াটার সলিউবল হয়, মানে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড বা ডাইলিউট HCl এর মধ্যে ডিজলভ হয়। কেমিক্যাল রিঅ্যাকশন আমরা দেখেছি, অনেকগুলোরই দেখেছি, আবার কিছু কিছু এক্সট্রা আমাদের বোর্ডের জন্য যেটা ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখছি। The difference in electronegativity between nitrogen and hydrogen atoms and the presence of unshared pair of electrons over the nitrogen atoms makes amine reactive, তাই তো, মানে যেহেতু অ্যামিনের মাথায় লোন পেয়ারটা আছে, তাই অ্যামিন ওই লোন পেয়ারটা দিয়ে কোনো একটা ইলেকট্রোফাইলকে ইজিলি অ্যাটাক করতে পারে, সেই কারণে আমরা এই অ্যামিনকে রিঅ্যাক্টিভ বলি। ওকে, বেসিক ক্যারেক্টার্স অফ অ্যামিনস, অ্যামিনস রিঅ্যাক্ট উইথ অ্যাসিড টু ফর্ম সল্টস, আমরা এটাকে জানি যে অ্যামিনস যখন রিঅ্যাক্ট করবে অ্যাসিডের সঙ্গে, সঙ্গে সঙ্গে আমরা এক্ষুনি দেখলাম যে HCl এর সঙ্গে রিঅ্যাক্ট করলে অ্যামিনের লোন পেয়ারটার সঙ্গে সঙ্গে H+ কে ট্র্যাপ করবে, Cl- হয়ে যাবে। তো এইটা আমরা দেখলাম, এই যে ধরো এটা HX মানে ধরলাম HCl, তাহলে এই লোন পেয়ারটা দিয়ে এখানে প্লাসটাকে ধরবে, সঙ্গে সঙ্গে কি করবে, NH3+ হবে and Cl- বা X- হবে। ওকে, এই যে এটা সল্ট তৈরি হলো, অ্যানিলিন হাইড্রোক্লোরাইড একটা সল্ট তৈরি হলো, তাহলে এটা ইজিলি আমরা জানি যে ওয়াটার সলিউবল হবে, কারণ এটা দুধ, কি হয়েছে, যতবারই আমি মাইকটা অন করছি ততবারই এরা বকবক করছে। ওরা বকবক করবে, ওরা সবসময় বকবকের জন্যই আছে। আমাদের সেটা দেখতে হবে। এই তোমার কি বলে আমাদের ক্ষিতীশ, তুমি हाँ सर। বকবক করবে। Sir, actually my father was busy yesterday, so he will call you after the class today. Okay. তো তারপর দেখো অ্যানিলিনে দেখো এই যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা আমাদের এই কি করতে পারে, বেনজিনিং এর মধ্যে পুশ হতে পারে। ওকে, বা এটা চট করে এখানে H+ কে ট্র্যাপ করতে পারে, Cl- এটা অ্যানিলিন হাইড্রোক্লোরাইড, এটা সল্ট তৈরি হলো, এটাকে আমরা বলি অ্যানিলিন হাইড্রোক্লোরাইড। বোঝা গেছে। Amine salts on treatment with a base like sodium hydroxide regenerate the parent amines, মানে এই যে অ্যামিন সল্ট গুলো দিলাম, তার মানে অ্যাকচুয়ালি তার মধ্যে HCl আছে, তাই না, অ্যামিন প্লাস HCl মানে অ্যামিন সল্ট, বা আমরা অ্যানিলিন হাইড্রোক্লোরাইড দেখলাম, তারপরে আবার যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, তাহলে HClটা কি হবে, নিউট্রাল হয়ে যাবে, তাহলে আবার অ্যামিনটা ফেরত পাবো, তাই তো, বোঝা গেছে। এই যে এটা প্লাস এটা মাইনাস, বেস দিলে কি হবে, বেস দিলে এখান থেকে HX বেসের সঙ্গে রিঅ্যাক্ট করবে, তাই তো, বোঝা গেছে। এটা একটা সল্ট, এই সল্টের মধ্যে আমরা যদি বেস দেই, HX মানে একটা অ্যাসিড, সেই অ্যাসিডকে ওয়াটার করে বের করে দেবে, এই তো ক্লিয়ার। আবার আমরা অ্যামিনটাকে রিজেনারেট হলো, দ্যাটস মিন আমরা ফেরত পেলাম। Amines have an unshared pair of electrons on nitrogen atom due to which they behave as Lewis base. Okay, দেখো ওয়াটারের মধ্যে আমাদের এটা
ডিজলভ হতে পারে। অ্যান্ড আমরা বলেছি অ্যানিলিনটা একটু কম ডিজলভ হবে, একদমই হতে চাইবে না, কারণ অ্যানিলিনের লোন পেয়ারটা এইদিকে আমাদের এই বেনজিন রিংয়ে যেতে পারে। আর এটা হলো যেহেতু আমাদের অ্যালিফ্যাটিক আছে, আর গ্রুপ আছে, তাই এটা সহজেই আমাদের প্লাস হতে পারে, এটা মাইনাস হতে পারে, এই জন্য ইজিলি এটা ওয়াটারে ডিজলভ হয়। অ্যান্ড যেহেতু এটা অ্যামিন ওয়াটারে ডিজলভ হয়েছে, তাহলে আমাদের একটা দেখো এটা স্ট্রং বেস দিল, হ্যাঁ, এটা উইক অ্যাসিডের মতো কাজ করছে। এখন এটা উইক বেস ছিল, ওয়াটার ডিজলভ করলাম, তাহলে এখান থেকে আমরা যেহেতু এটা একটা বেস, এটা বেস ছিল, সেই বেসটা যেহেতু ওয়াটারে হাইড্রোলিসিস হয়েছে, তাহলে আমরা এর থেকে কি পাই, কেবি, একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অর্থাৎ বেসের একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেবি পেতে পারি, অর্থাৎ কেবি ইকুয়াল টু আবার এইটা ইন্টু এইটা ডিভাইডেড বাই এইটা। ওয়াটারটাকে নিচ্ছি না, কারণ ওয়াটারটা এক্সেস আছে, ঠিক আছে, ওয়াটারটা এটার মধ্যে ঢুকে থাকে, তাই তো? এটা আমরা ইকুইলিব্রিয়ামে শিখেছি, তাই কি না ক্ষিতীশ? এবারে আমরা Yes, sir. জানি যে কেবি মাইনাস লগ কেবি ইকুয়াল টু পিকেবি, তাই না? মাইনাস লগ কেবি ইকুয়াল টু পিকেবি, এটা আমরা জানি। The larger the value of kb or smaller the value of kb, stronger is the base. Okay, দেখো কেবি যদি স্মলার হয় আর পিকেবি যদি মানে স্মলার হয় আর পিকেবি যদি বেশি হয়, কারণ এটা মাইনাস আছে, ওকে, তাই এটা যদি আমাদের কেবি যদি খুব কম হয়, কম মানে হলো এটা বেশি, ওকে, তাহলে তখন আমাদের স্ট্রঙ্গার ইন বেস, অর্থাৎ বেসটাই বেশি থাকবে। এবার আমরা একটা কোশ্চেন করছি, দেখো কি কোশ্চেন করছি, arrange the following in increasing order of their basic strength, এটাকে অ্যারেঞ্জ করতে হবে। অ্যান্ড এই কোশ্চেন তোমরা আগেও করেছো, আমরা করেছি অলরেডি, যে এইটা আমাদের স্বাভাবিক কারণে প্লাস আই এফেক্ট আছে, দুটো প্লাস আই এফেক্ট আছে, এইখানে একটা প্লাস আই এফেক্ট আছে, এটার মধ্যে কোনো প্লাস আই এফেক্ট নেই, এখানে অ্যাকচুয়ালি এই লোন পেয়ারটা আবার ভিতর ঢুকে যাবে, মানে এ দিতে পারবে না। স্যার এই প্লাস আই এফেক্টটা কি করে বুঝছো আরেকবার বলবে? কেন, আমরা তো জানি এই যে CH3 CH2 এটা যদি কারোর সঙ্গে যুক্ত থাকে, হ্যাঁ, নাইট্রোজেন হোক, যা এই যে আলফা হাইড্রোজেন, যত আলফা হাইড্রোজেন থাকবে, আমরা এইভাবে শিখিয়েছিলাম তো, যে ধরো কার্বন কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটা যদি ধরো ক্লোরিনের সঙ্গে যুক্ত থাকে, আমরা বলেছিলাম না এই বন্ডটা সহজে ভেঙে যায়, বলো এই বন্ডটা ভেঙে গিয়ে কি তৈরি হবে, বলো, এই যে H প্লাস সি মাইনাস হবে না, বলো, তাহলে সি মাইনাস যদি হয়, তাহলে এই ইলেকট্রনটা এদিকে পুশ করতে পারবে না, যারা ইলেকট্রন পুশ করতে পারবে, অর্থাৎ আলফা হাইড্রোজেন থাকলেই তারা কি করতে পারে, ইলেকট্রন পুশ করতে পারে, সেই জন্য এটা বলছি যে C2H5 একটা গ্রুপ, ওকে, নাইট্রোজেনের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে তার সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, তাই তো না, বুঝলে না? C2H5 মানেটা কি, CH3 CH2 এটা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তাই তো, এদিকেও তাই C2H5, এই তো এভাবে যুক্ত আছে, তাহলে এই যে 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 আছে, তাহলে এরা তো প্লাস আই এফেক্ট, এরকম পুশ করবে ইলেকট্রন, বুঝতে পারলে? এভাবে বুঝতে পারি আমরা। একটু 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 আবার কি কথা, দেখো এই যে ধরো CH3 এটা যদি আমরা ক্লোরিনের যুক্ত থাকে, আমরা কি বলেছিলাম, এই CH3 গ্রুপটা ইলেকট্রন পুশ করতে পারে, এন্ড কেন পুশ করতে পারে বলেছিলাম এইরকম ধরো হাইড্রোজেন গুলো আছে, ধরো এইরকম হাইড্রোজেন গুলো আছে, এই হাইড্রোজেন গুলোকে, হাইড্রোজেন কার্বন বন্ডকে আমরা ড্যাংলিং বন্ড বলেছিলাম, এই বন্ডটা সহজে ভেঙে যেতে পারে, তার জন্য আমরা কি বলেছিলাম, তার জন্য বলেছিলাম যে এখানে H প্লাস তৈরি হলো, কার্বন মাইনাস তৈরি হলো, তাহলে এইটা এই যে দেখো গ্রুপটা যে যার সঙ্গে যুক্ত থাকবে, তাহলে এই যে ইলেকট্রন বেশি হচ্ছে তাই এ পুশ করতে পারে, যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকে, বুঝলে কিনা? হ্যাঁ স্যার। তাহলে এই যে ইলেকট্রনটা পুশ করতে পারে, অর্থাৎ এই কার্বন হাইড্রোজেন বন্ড এগুলোকে আমরা ড্যাংলিং বন্ড বলেছি, সেই ড্যাংলিং বন্ডের জন্য কার্বনের মাথায় মাইনাস হতে পারে,
অ্যান্ড সেই মাইনাসটা আমাদের মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে পুশ করতে পারে, অর্থাৎ পুশিং ইফেক্ট থাকে, সেটাকে আমরা প্লাস আই ইফেক্ট বলি। ক্লিয়ার? অর্থাৎ সেই কারণে আমাদের C2H5 তাহলে এখানে পুশিং ইফেক্ট আছে, এইটার মধ্যে পুশিং ইফেক্টের থেকে এটা কুলিং ইফেক্ট আবার বেশি আছে, রেজোনেন্স। মানে এটা মানে হলো C6H5 মানে হলো এইরকম NH2, তাহলে এর লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা এইদিকে না দিয়ে এইদিকে রেজোনেন্স হতে পারে। তাহলে রেজোনেন্স যখনই হবে তখন তার ইলেকট্রন বাইরে দেওয়ার টেন্ডেন্সি কমে যাবে, বাইরে দেওয়ার টেন্ডেন্সি কমে গেলে কি হবে বলো? বেসিসিটি কমে যাবে। আরে তোমার, হ্যাঁ তোমার ধরো বেশ কিছু টাকা পয়সা আছে, 2,000 টাকা আছে, এবার তুমি কাউকে দান করতে চাইছো, তুমি 5,000 টাকা দান করতে চাইছো, কিন্তু তোমার কাছে 2-3 হাজার টাকা আছে, তখন কি করলে? আমি তোমাকে আরো কিছু পুশ করলাম টাকা, ঠিক আছে, তখন তুমি সহজেই দিতে পারবে, তাই না লোককে? তো সেই রকমই এই যে লোন পেয়ার, এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এবারে ও দিতে চাইছে কাউকে, কিন্তু এ যদি আরো ইলেকট্রন ওকে পুশ করে তাহলে ও সহজে দিতে পারবে। আর যদি ওর কাছ থেকে অন্য কেউ, আমি দেখা গেলো এবার তোমার 3,000 টাকা আছে, আমি 2,000 টাকা নিয়ে নিলাম, তাহলে তোমার অন্যজনকে দেওয়ার টেন্ডেন্সি কমে যাবে এবারে। সেই রকম এই গ্রুপটা কি ফিনাইল গ্রুপ, এইখানে তো লোন পেয়ারটা ফিনাইল গ্রুপের মধ্যে রেজোনেন্সে চলে যেতে পারে, তাহলে এর কি হতে পারে? এর দেওয়ার টেন্ডেন্সি কমে যাবে, ঠিক আছে। আর এটা অ্যামোনিয়া, এটা নর্মাল আছে, তাহলে এই প্লাস আই ইফেক্ট এখানে দুটো আছে, ঠিক আছে, এখানে একটা আছে, এখানে অল্প আছে, এটা প্লাস আই ইফেক্ট আছে কিন্তু কম, আর এটা একদম ফ্রি আছে, আর এটা আমাদের প্লাস আই ইফেক্টের থেকে রেজোনেন্স ইফেক্ট রয়েছে, তাই এটা আমরা দেখতে পাবো বেশি। তার মানে স্যার সবার আগে C6H5NH2 হবে। C6 মানে বেশি কার হবে সেটা বলো? ওই তো বললাম তো, সেকেন্ডেরটা। এই যে এটা কোনটা? দাঁড়াও আমি বলছি, অর্ডারটা বলছি। এইটার মধ্যে করতে হবে, এটার মধ্যে করতে হবে, এটার মধ্যে করতে হবে অর্ডারটা, বুঝতে পারলে? হুম 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 হুম। এই মাত্র 3টে অপশন, আর একটা অপশন দাও। এটা আবার অপশন কোথায় রে? Individually question, no? ইন্ডিভিজুয়ালি আচ্ছা, এবার বুঝে গেছি আমি। করতে হবে, এটাকে অ্যারেঞ্জ করতে হবে, এটাকে হ্যাঁ, অ্যারেঞ্জ হ্যাঁ। করতে হবে, ঠিক আছে। হুম হুম। এটা বেশি হবে, এখানে স্যার CS3 আছে, প্রথমেরটা হয়ে গেছে। বুঝলে? সেইটা দেখো, হুম হুম, বুঝেছি। এই যে করছি, এই যে এটাকে আমরা সবচেয়ে বেশি বললাম, কারণ এখানে দুটো প্লাস আই ইফেক্ট এদিকে আছে, এদিকে একটা আছে, হুম এইদিকে আছে কিন্তু একটু কম, তারপরে এটা ফ্রি, আর এটা তো এইদিকে নিয়ে যাবে ইলেকট্রন দুটো, তাহলে এ তো আর ইলেকট্রন এদিকে দিতে পারবে না, বাইরে দিতে পারবে না, ঠিক আছে, তাহলে অর্ডারটা এরকম হবে। এইখানেও তাই। আবার এই তিনটে হলে আমরা বলেছিলাম যে তিনটে অ্যালকাইল গ্রুপ যখন নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকে তখন ওরা দিতে পারে না, যদিও দেওয়ার টেন্ডেন্সি বেশি, তাই তো। মানে তিনটে আর গ্রুপ যখন নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকে, এই লোন পেয়ারটা সহজে অন্যকে দেওয়ার টেন্ডেন্সি বেশি হয়, কিন্তু যেহেতু স্টেরিক ক্রাউডিং থাকবে তাই একে দিয়ে রাখতে পারবে না, সেই কারণে ওর বেসিসিটি কমে যায়। কার থেকে? এই দুটো গ্রুপ যখন যুক্ত থাকে তার থেকে তিনটে গ্রুপ যুক্ত থাকলে তার বেসিসিটি কম থাকে। বুঝেছো? এই অর্ডারগুলো বুঝতে পারলে? না বুঝতে পারলে আমাদের হ্যাঁ স্যার। Yes, sir. আমাদের সৃজিত, বুঝেছি। এই দেখো এখানে দুটো CH3 আছে, মানে 6টা আলফা হাইড্রোজেন আছে, তাহলে এ বেটার দিতে পারবে। তারপরে 3টে আলফা হাইড্রোজেন আছে, এইখানে আবার আমাদের 3 × 9টা আলফা হাইড্রোজেন আছে, কিন্তু তিনটে যেহেতু গ্রুপ আছে তাই দেওয়ার টেন্ডেন্সি কমে গেল, ঠিক আছে। তারপরে তারপরে এ তো দেবেই না, এ তো শুধু নেবে, এই লোন পেয়ারটা নিজে নিয়ে নেবে, এইদিকে দেবে না, ওকে। অর্ডার অফ বেসিক স্ট্রেংথ অফ অ্যামিন ইজ, এগুলো আমরা বলে দিয়েছি। হ্যাঁ, এই যে এইটাকে মাথায় রাখতে হবে আবার, যে যদি আমাদের শুধু অ্যানিলিন, প্যারাটোলুইডিন,
হ্যাঁ নাইট্রো অ্যানিলিন থাকে তাদের মধ্যে আবার বেসিক স্ট্রেংথের পার্থক্য হবে। এটার উপরটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা হলো আমাদের যদি বলি এই রকম যে শুধু NH2, এবার দেখা গেল এইটা, আবার দেখা গেল এইরকম একটা কম্পাউন্ড দিয়েছে, অ্যানিলিন তো আছেই মানে NH2 আছে, কিন্তু সেখানে দেখা গেল এইখানে নাইট্রো গ্রুপ আছে। নাইট্রো গ্রুপ যদি থাকে তাহলে আরো কমে গেল বেসিসিটি। কেন? এই লোন পেয়ারটা এই নাইট্রো গ্রুপটা টেনে রাখবে, এইদিকে তাড়াতাড়ি আসবে, মানে ইলেকট্রনটা এদিকে নাইট্রো গ্রুপটা আরো বেশি করে ইলেকট্রন উইথড্র করে রাখছে, তাই এই লোন পেয়ারটা এখানে দেবেই না। ঠিক আছে, তাহলে অ্যানিলিন দিতে পারবে। আবার প্যারাটোলুইডিন কি করবে? প্যারাটোলুইডিন মানেটা কি? এখানে ধরো অ্যামিন আছে, এখানে ধরো CH3 আছে, তাহলে এ আবার পুশ করতে পারবে, তাহলে এখানকার লোন পেয়ারটা একটুখানি হলো বাইরে দিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ পুশিং ইফেক্ট অ্যান্ড পুলিং ইফেক্টের জন্যই এই বেসিসিটি ডিফারেন্স হবে। কিন্তু বুঝতে পেরেছো এখানে? জি জি হ্যাঁ স্যার।